আসসালামু আলাইকুম। কাল সকালেই নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের প্রথম ভোট। আমি এই নির্বাচনে ভোট দিতে যাবার আগে ভোটারদেরকে কিছু বিষয় বিবেচনা করে যাওয়ার জন্য অনুরোধ করব। আমি শুরুটা করতে চাই জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহেরের একটি বক্তব্য, যেটা তিনি কুমিল্লায় দিয়েছেন। এখন নির্বাচনের আগে আপনারা ভোটারদের পায়ে ধরুন। নির্বাচনের পরে ভোটাররা ৫ বছর আপনাদের পায়ে ধরে থাকবে। আমি ভিডিওটি আপনাদের সাথে সংযুক্ত করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আমি যে আসলে বলি, আমি প্র্যাকটিস করি আমার এলাকায়। আমি নিজে হাঁটু দিয়ে ধরি, একজন বসে রয়েছে, যাইয়া হাঁটুতে হাত দিয়ে কথা বলি। অসুবিধা হয়? কি অসুবিধা? আমি তার হাঁটু ধরে যদি এমপি হই, সে তো ৫ বছর আমার হাঁটু দিতে থাকি। কি বলেন আপনি? আমি একবার ধরলাম, হ্যাঁ ৫ বছর ধরবো, লাভটা। যেই দল বিশ্বাস করে ভোটের পরে ৫ বছর আমাদেরকে তাদের পা ধরে থাকতে হবে, তাদেরকে ভোট দেওয়া কতটুকু যৌক্তিক হবে সেটার বিবেচনা আপনাদের উপর। এরপরে আমি যে বিষয়টা আপনাদেরকে বিবেচনা করতে বলবো, জামাত একটি ইসলামিক দল বলে নিজেদেরকে দাবি করে। এটা এমন একটি ইসলামিক দল যেখানে প্রথম ৫০ জন নেতার মধ্যে একজন মুফতি নাই, একজন বড় আলেম নাই, একজন স্কলার নাই, একজন কোরআনে হাফেজ নাই। বরঞ্চ তাদের আমির এবং সিনিয়র নায়েবে আমির দুইজনই বামপন্থী দল থেকে আসা। বামপন্থী দল থেকে এসে কিভাবে ইসলামের জন্য তারা রাজনীতি করে, ব্র্যান্ডিং করে, সেই প্রশ্ন আপনাদের কাছে। এবং শুধু ইসলামের জন্য ইসলামকে বিক্রি করে রাজনীতি করে বিষয়টা এমন না, তারা জান্নাতের টিকিটও বিক্রি করে। এবং জান্নাতের টিকিট বিক্রি করা যে কুফরের শামিল, এটা এই ধরনের কথা বলা, জান্নাত জাহান্নাম দিয়ে দেওয়ার অধিকার তো আল্লাহর, সৃষ্টিকর্তার। তিনি দেবেন, তিনি বিচার করবেন, তিনি হাসরের ময়দানে কাউকে ক্ষমা করবেন, কাউকে শাস্তি দিবেন। সেখান থেকেই বেহেশত দোজখ নির্ধারিত হবে। এইখান থেকেই কিভাবে তারা বেহেশতের টিকিট বিক্রি করে দেয় সেই প্রশ্ন আপনাদের কাছে রইল। এবং তারা ইসলামের নামে রাজনীতি করে, অথচ ইসলাম এই ভোটের জন্য সিল ছাপানো, সিল তৈরি করা, জালিয়াতির জন্য প্রস্তুতি নেওয়া, ভোট কেন্দ্রের আশেপাশে লাঠি সংগ্রহ করা এবং ভোটারদেরকে বিকাশে টাকা দিয়ে ভোট কেনা, এইটা আসলে ইসলাম কিভাবে সমর্থন করে, ইসলামিক দলগুলো কিভাবে সমর্থন করে আমার জানা নেই। সেটা আপনাদেরকে ভোট দেওয়ার আগে অবশ্যই আপনারা এই প্রশ্নটা করবেন। এবং যদি কারো জানা থাকে যে ইসলামের কোথাও এই জাতীয় বক্তব্য আছে কিনা, আমাকে জানাবেন কমেন্ট বক্সে। এরপরে যেই বিষয়টা আমি বলবো যে তাদেরকে আমরা বিশ্বাস করব কিনা, জামাতকে আসলে বিশ্বাস করার যে জায়গা সেটা খুবই দুর্বল। চরমোনাইয়ের সাম্প্রতিক যে বক্তব্য, চরমোনাইয়ের যে আমির, তাদের যে সাম্প্রতিক বক্তব্য, সেখানে আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাই যে তিনি স্পেসিফিকভাবে বলছেন জামাত কিভাবে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো জামাত তাদের সঙ্গীদের সাথে বিশ্বাসঘাতকতা যারা করে, এবং আপনি যদি শুরু থেকেই একটু পেছন থেকে চিন্তা করে আসেন, তাহলে দেখতে পাবেন ১৯৪৭ সালেও জামাত সুবিধাভোগী অবস্থায় ছিল, ৭১ সালের পরেও তারা সুবিধাভোগী ছিল। যারা বাংলাদেশের স্বাধীনতাই চায়নি, তারা আসলে বাংলাদেশের রাজনীতি এবং সংবিধান পরিবর্তন, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, নানা বিষয় নিয়ে তারা এখন কথা বলছে। এবং যারা জোট সঙ্গীদের কাছে, যাদেরকে সাথে নিয়ে তারা দীর্ঘ সময় আন্দোলন করেছে, দীর্ঘ সময় রাস্তায় ছিল, মানুষকে ইসলামিক সকল ভোটকে এক বাক্সে আনার যেই প্রতিশ্রুতি তারা দিয়েছিল, সেটা থেকে তারা সরে এসেছে এবং বিশ্বাসঘাতকতা করেছে। এবং দীর্ঘ সময়ের যে মিত্র বিএনপি, আপনি ৯১ সালে বিএনপির সাথে জামায়াতের একটা সখ্যতা ছিল, ৯৬ সালে সেই সখ্যতা ভেঙে তারা আওয়ামী লীগের সাথে গিয়েছে। যখন আওয়ামী লীগের অবস্থা ভালো ছিল তখন তারা আওয়ামী লীগের কাছে চলে গেছে। আবার যখন ২০০১-এ বিএনপির সিচুয়েশন ভালো দেখেছে, তারা আবার বিএনপির কাছে চলে গেছে। তো জামাত সবসময় আসলে সুবিধা নেওয়ার যে জায়গাটা, তো ২০০৮-এ যাওয়ার চেষ্টা, হয়তো আওয়ামী লীগের সাথে হয়তো যাওয়ার চেষ্টা করতো যদি আওয়ামী লীগ তাদেরকে নিত, কিন্তু আমার মনে হয় যে আওয়ামী লীগ হয়তো তাদেরকে নিতে রাজি হয় নাই। তো এই সুবিধা যখনই সুযোগ সন্ধানের এই সুযোগ সন্ধানী দলটাকে আপনারা কিভাবে দেখবেন সেটার বিবেচনা আপনাদের উপর। এবং যারা মিথ্যা ছড়ানো, বিশেষ করে অনলাইনে যেই বট বাহিনী তাদের আছে, মিথ্যা ছড়ানো এবং তাদের বিরুদ্ধে কিছু বললেই গালিগালাজ করা,
এবং পরমতকে ভিন্ন মতকে তারা একদমই সহ্য করতে না পারা, এই বিষয়গুলো বিবেচনা নিয়ে অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেওয়ার সময় এই বিষয়গুলোকে বিবেচনা করবেন। এবং জামাতের এবারের নির্বাচনে আরো একটি বিশেষ ব্র্যান্ডিং হচ্ছে পরিবারতন্ত্রের বিরুদ্ধে তারা ভোট দিতে বলছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পরিবারতন্ত্র কি জামাতে নেই? পরিবারতন্ত্র যদি জামাতে না থাকে, মতিউর রহমান নিজামীর ছেলে কিভাবে নমিনেশন পায়? মতিউর রহমান নিজামীর মেয়ের জামাইকে কিভাবে নমিনেশন দেওয়া হয়? এবং আল্লামা সাইদ, তার দুই ছেলে, দুইজনকেই নমিনেশন দেওয়া হয়েছে, দুইজনই এমপিকে ইলেকশন করছেন। এবং মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান ঢাকা ইলেকশন করছেন। তো এইগুলো তো পরিবারতন্ত্রের একটি জ্বলজ্বন্ত উদাহরণ। এবং আমি যতদূর জানি, ব্যারিস্টার আরমান যথেষ্ট পরিমাণে অসুস্থ এবং আসলে মানসিকভাবেও তিনি ওই পরিমাণে স্টাবল নেই, কারণ তার উপর দিয়ে যেভাবে নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের পরে একটা মানুষের সেইভাবে সুস্থ থাকার কথা না। তো এইরকম একজন আনস্টাবল লোকেরকে আপনি শুধুমাত্র পরিবারতন্ত্রের কারণেই কিন্তু নমিনেশন দিয়েছেন। সুতরাং পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলার অধিকার জামাতের কতখানি আছে, সেই বিবেচনা আমি আপনাদের কাছেই দিচ্ছি। ভোট দিতে যাবার আগে, ভোট আসলে আমাদের স্বার্থের জায়গা। আগামী 5 বছর কিভাবে আমাদের স্বার্থ নির্ধারিত হবে, রাষ্ট্র কিভাবে আমাদের জন্য কাজ করবে, সেই নীতির উপর ভিত্তি করে আমরা ভোট দেব। ভোট আবেগের জায়গা না। এই বিষয়ে আমি বলবো, আমেরিকা জাপানের উপর হিরোশিমা নাগাসাকিতে 2টা বোমা ফেলেছিল এবং জাপানের 2টো শহর ধ্বংস হয়ে যায়। কিন্তু আজ তারা সব থেকে বড় মিত্র আমেরিকা জাপান, কারণ সেখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। তো আমরা যাদেরকে ভোট দেব তাদের সাথে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। আগামী 5 বছর কিভাবে বাংলাদেশ চলবে সেটা নির্ধারিত হবে আমাদের ভোটের মাধ্যমে। এবং ভোটের জন্য অত্যন্ত জরুরি হচ্ছে আমাদের 2টা দলের ইস্তিহারকে আসলে পর্যালোচনা করা। তো আজকের আমি এখন যেই ইস্তিহার নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে জামাতের ইস্তিহার। জামাতের ইস্তিহারের শুরুতেই তারা বাংলাদেশের মানচিত্রের উপরে তাদের যে ভোটের মার্কাস, যে সিল তারা দিয়েছে, বা তাদের ইস্তিহারে বাংলাদেশের মানচিত্র তারা কিভাবে ব্যবহার করতে পারে, তাদের সেই নৈতিক অধিকার আছে কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন। যে বাংলাদেশের যেই মানচিত্রটা হবার পথে তারা সব থেকে বেশি বাধা দিয়েছে এবং তাদের মানচিত্রের বিপক্ষে ছিল, তারা আজকে সেই মানচিত্র ব্যবহার করে তাদের নির্বাচনী ইস্তিহার তৈরি করছে। এবং তাদের যে দ্বিতীয় যেই বিষয়টা, তারা যেই কিছু বিষয় তারা হাঁ পক্ষে এবং কিছু বিষয় তারা নায়ের পক্ষে। এই হায়ের পক্ষে যে বিষয়গুলো তারা বলেছে তার মধ্যে একটি হচ্ছে সততা। ভোট কিনে আসলে আপনি কিভাবে সততা ধরে রাখবেন, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে ঐক্যের বিষয়ে হ্যাঁ বলেছেন। নিজেরা মানে 5 আগস্টের পর থেকে তো আমরা দেখেছি কিভাবে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্যটাকে জামাত ধারাবাহিকভাবে নষ্ট করেছে এবং নিজেদের ক্ষমতার লিপ্সা উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার জন্য নিজেদের মধ্যে কিভাবে ঐক্য নষ্ট করে কি পরিমাণে বিভেদ তৈরি করেছে। যেখানে বিএনপির মধ্যে আমরা অনেক বেশি সহনশীল আচরণ দেখেছি, এবং বিএনপির যে তারেক রহমান, তাকেও আমরা দেখেছি উনি একটা নতুন একটা রাজনীতি নিয়ে আসছেন আমাদের সামনে। তিনি কিন্তু আসলে বিরোধী দলের নাম উল্লেখ না করে উনি যতটা বারবারই বলছেন যে সমালোচনা কি করে কি লাভ, পিছনে গিয়ে কি লাভ, আমরা সামনের দিকে তাকাই। সেই তুলনায় জামাতকে দেখা যাচ্ছে শুধু তাদের যে বিরোধী প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে বিষোদ্গার ছাড়া তারা খুব বেশি আমাদেরকে কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না। এরপরে তারা আরেকটা বিষয় হ্যাঁ বলেছে, সেটা হচ্ছে ইনসাফ। আপনি সারাদিন প্রোপাগান্ডা চালাবেন, মিথ্যা প্রচারণা চালাবেন, একটা বট বাহিনী লালন পালন করবেন সারাদিন মিথ্যা প্রচার করার জন্য, আর নিজে ইনসাফ কিভাবে কায়েম করবেন সেই প্রশ্ন আমি আপনাদের কাছে করি। দক্ষতার কথা উনি বলেছেন, পরিবারতন্ত্রের মাধ্যমে এবং পরিবারতন্ত্র কায়েম করে নমিনেশন দেবেন এবং নিজের দলের বাহিরে কাউকে চাকরি দেবেন না। জামাতে তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সেখানে কয়জনকে তারা চাকরি দিয়েছে সেটা আপনারা একটু ভেবে দেখবেন। এবং হচ্ছে কর্মসংস্থান তো তারা পুরোপুরি কোটা মেনেই চলে, তাদের দলীয় কোটার বাহিরে তারা দেবেন। এবং আমি মনে করি জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে 100% কোটা হবে, জামাতের বাহিরে একজন লোক চাকরি পাবে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এরপরে তারা কিছু বিষয় না বলেছেন, দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্য, বেকারত্বকে, চাঁদাবাজিকে তারা না বলেছেন। সবগুলো বিষয় আমরা না বলতে পারি, এবং কিন্তু ফ্যাসিবাদের যে বিষয় যে তারা না বলেছেন, আমি শেখ হাসিনা পরবর্তী তাদের মধ্যে যে আচরণ দেখতে পাচ্ছি তাতে আমার কাছে সব থেকে বেশি ফ্যাসিবাদের ব্র্যান্ডিংটা মনে হচ্ছে জামাতই করছে এই মুহূর্তে। এরপরে জামাতের কিছু বিষয়, জামাত যে বিষয়সূচি দিয়েছেন সেখানে আসলে আমি ভেতরে যাওয়ার অনেক, এটা প্রায় 92 পাতা তারা একটি ইস্তিহার দিয়েছে। এত বিষয় নিয়ে আসলে আলোচনা এবং করা স্বল্প সময় সম্ভব না। তো আমি উল্লেখযোগ্য কিছু বিষয় তাদের যে
বিষয়সূচি সেখান থেকে বলছি। তাদের ২ নাম্বার যে বিষয়টা তারা বলেছে সেটা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন। পরিবর্তন কিভাবে আসবে শুধু তো সমালোচনা করেন। পজিটিভ ডিবেট করতেন তাহলে বুঝতাম যে আপনারা আসলে পরিবর্তন চান। তারপরে হচ্ছে আইন শৃঙ্খলা তাদের ৮ নাম্বারে যে বিষয়টা যেটা এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। জাতীয় সংসদকে কার্যকর করা, নির্বাচন ব্যবস্থা সংস্কার এটা সবাই চায়। স্থানীয় সরকার, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আইন ও বিচার বিভাগ তারা বলছেন যেখানে তারা ধারাবাহিকভাবে মব করে যাচ্ছেন তারা কিভাবে আইন এবং বিচার প্রতিষ্ঠা করবেন জানি না, এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর মৌলিক পরিবর্তন চেয়েছেন। ৯ নম্বরে তারা একটি বিষয় বলেছেন আইন ও বিচার ব্যবস্থা, সেখানে মব দিয়ে কিভাবে আইনের শাসন কায়েম করা যায় সেটা আমার জানা নেই। এবং তথ্য গণমাধ্যম বিষয়টা তারা ১০ নম্বরে গিয়ে বলেছেন কিভাবে তথ্য করবেন। আপনারা তো বটবাহিনী চালান, আসলে তথ্য বিষয় তো আপনাদের সবথেকে বেশি জরুরি, এবং আমি মনে করি তথ্য এবং গণমাধ্যমের বিষয়ে আসলে জামাতের কি ব্যবস্থা কি হবে আমি জানি না, কিন্তু গণমাধ্যমের বিষয়ে আমি একটা বিষয় বলতে চাই। গণমাধ্যমে যারা আমরা টকশো গুলো দেখবেন, সাম্প্রতিক সময় টকশোতে আপনারা দেখবেন বিশেষ করে যে টিভিতে তো আসলে টকশো সেখানে কমেন্টস করার সুযোগ নেই। ইউটিউবে যে টকশোগুলি দেখানো হয় সেই টকশোগুলোর মধ্যে দেখতে পাবেন সেখানে জামাতের যে বট বাহিনী ধারাবাহিকভাবে জামাতের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে ধারাবাহিকভাবে অকথ্য ভাষায় গালাগাল তারা করতে থাকে। দালাল, এটা সেটা, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি তারা বলে। তো এরপরে যেটা হয়েছে ১১ নম্বরে তারা দিয়েছে হচ্ছে পররাষ্ট্রনীতি। তাদের পররাষ্ট্রনীতি আমি আজ পর্যন্ত জানতে পারিনি কোনটা ঠিক, তারা কি ভারতের সাথে কি করবে, তাদের আসলে ইচ্ছা কি সেটা আমি আজও পর্যন্ত জানতে পারিনি। সম্পূর্ণরূপে ঘোলাটে এই বিষয়টা আমার কাছে। এরপরে ৩য় বিভাগে যেটা আছে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট, শ্রম, প্রবাসী কল্যাণ, খাদ্য, মৎস্য, পশু সম্পদ, পরিবেশ, পানি সম্পদ ব্যবস্থাপনা, এবং এই পুরো বিষয়গুলোতে তারা আসলে খুব বেশি বিস্তারিত কিছু বলে নাই। সেখানে গদ বাঁধা যেটা আমরা এটা করব, আমরা এটা করব, আমরা এটা করব এরকম লক্ষ্য, কিন্তু সেখানে কোনো পরিকল্পনা আমি আসলে পাইনি। আমি ভেতরে যতটুকু পড়েছি সেখানে আমি খুব বেশি পরিকল্পনা পাইনি যে বিষয়গুলো তারা বলেছে, যেমন শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, ধর্ম, নৈতিকতা, স্বাস্থ্য, যোগাযোগ, গৃহায়ন, ভূমি ব্যবস্থাপনা, যুব ক্রীড়া, তথ্য প্রযুক্তি, ডাক ও টেলিযোগাযোগ, সমাজ কল্যাণ, পার্বত্য চট্টগ্রাম, বিভিন্ন বিষয়ে তারা কথা বলেছে। তো তাদের ইস্তিহারে আছে, কিন্তু এই বিষয়গুলোতে তারা কি কি করবে সেটা বলা আছে, কিন্তু কিভাবে করবে তাদের যে পরিকল্পনা সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা নেই। তো জামাতের আরো একটি বিষয় যেটা তাদের অষ্টম ভাগে, তাদের নির্বাচনী বিষয়সূচির মধ্যে অষ্টম ভাগের ৪০ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে তারা মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লব নিয়ে কথা বলেছেন। মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবের কথায় শিক্ষার্থীর ২ নম্বরে তারা বলেছেন শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। জামাত মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরবে আমাদের কাছে, কি তুলে ধরবে সেটার বিবেচনা আপনাদের কাছে। ৫ নম্বরে সেখানে জুলাইদের, যেহেতু জামাত ৭১-কে জুলাই দিয়ে রিপ্লেস করতে চায়, জুলাইতে তার মনোযোগ থাকার কথা বেশি, কিন্তু জুলাইতে তিনি কি বলেছেন সেটাও একটু পড়ে দেখি। জুলাই বিপ্লবের শহীদ এবং জুলাই যোদ্ধাদের জন্য মাসিক অনুদান এবং ভাতার ব্যবস্থা করবেন তারা, এবং সেখানে আসলে ভাতা দেওয়ার বিষয়ে আবার জামাতের কিছু রক্ষণশীলতা আছে, তারা সেটাকে অপমান মনে করে। মানুষের দুর্বল সময়ে তাকে সাহায্য, তার পাশে দাঁড়ানোটাকে আসলে কিভাবে অপমান করা হয় আমার জানা নেই। আর ৬ নম্বরে সেটা যে বলেছে যা শহীদ পরিবার এবং যোদ্ধাদের আবাসন নির্মাণ করে দেবেন, কর্মযোদ্ধাদেরকে পুনর্বাসন করবেন, তারপর হচ্ছে পঙ্গু যারা আছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করবেন। এই হচ্ছে তাদের ৪০ নম্বরে বলা আছে। তাদের ইস্তিহারের ভূমিকায় একটা বিষয় আমি আপনাদের সাথে বলবো, সেটা হচ্ছে ১৫ বছরে জামাতের আওয়ামী শাসন আমলে ১৫ বছরে জামাত ইসলামের দেশের সবচেয়ে নিপীড়িত দল। তাদের ভূমিকাতে এটা একটা মিথ্যা কথা। বাংলাদেশের সব থেকে বেশি নিপীড়িত দল হচ্ছে বিএনপি। বিএনপির মহাসচিবের নামে ১০২টা মামলা ছিল। বিএনপির এরকম বহু নেতা আছে যাদের বিরুদ্ধে ৪০০-রও বেশি মামলা ছিল, এবং তারা এক একজন কতবার জেলে গেছে, কত পরিমাণ বিএনপির নেতাকর্মীরা গুম হয়েছে সেটা বিবেচনার দায়িত্ব আপনাদের।
গত শেখ হাসিনার 15 বছরে কে বেশি নির্যাতিত হয়েছে, কতখানি নির্যাতিত হয়েছে? বিশেষ করে 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত তো জামাত একটি গুরুত্ব সংগঠন ছিল, ইঁদুরের গর্তে লুকিয়েছিল। যেই জুলাই অভ্যুত্থান হলো, তারপর ইঁদুরের গর্ত থেকে বের হয়ে তারা এখন হারকিউলিস হয়ে গেছে না সিংহ হয়ে গেছে, সেটা আপনার বিবেচনা, আপনাদের উপর। জামাতের যেই এর মধ্যে তাদের ইস্তিহারে তারা 26টা বিষয়ে তারা খুব গুরুত্ব দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন। সেই অগ্রাধিকারের বিষয়ে আসলে সবগুলো মোটামুটি আমার কাছে খুব বেশি আলোচ্য বিষয় মনে হয়নি, সবগুলোই গদবাঁধা লেগেছে। তার মধ্যে একটা বিষয় আমি একটু আপনাদেরকে বলবো, ফোকাস করব, সেটা হচ্ছে নারীদের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ অংশগ্রহণমূলক রাষ্ট্র। নারীদের বিষয়ে জামাতের কি মন্তব্য সেটা আমরা ইতিপূর্বে পেয়েছি। 5 ঘন্টা কর্মঘণ্টা নিয়ে যাবেন যাতে জামাত মহিলাদেরকে কেউ চাকরি না দেয়, ঘরে থাকতে বলা হচ্ছে, ঘরে থাকলে তাদেরকে দেওয়া হবে। এর মধ্যে শেষ পর্যন্ত তাদের জামাতের যেই আমিরের যে স্ট্যাটাস, যেটা নিয়ে পরবর্তীতে তারা বললো তারা সেটা হ্যাক হয়েছে ইত্যাদিতে, কিন্তু আমি স্টিল এখনো বিশ্বাস করি এটা তাদেরই ছিল, কারণ এই ধরনের মতবাদেই জামাত বিশ্বাস করে। জামাতের মতবাদ এর থেকে খুব বেশি পার্থক্য না। তো যে নারীদের বিষয়ে তারা যে বক্তব্য বলেছে, এই বিষয়ে আমার প্রচন্ড রকম সন্দেহ আছে তাদের উপর। বাকি যেই বিষয়গুলো আছে তারা অগ্রাধিকার দিয়েছে, কিন্তু অগ্রাধিকারের বিষয়গুলো যেখানে আপনার আছে আপনারা একটু পড়ে দেখবেন। আসলে আমি এখানে চমকপ্রদ কিছু পাইনি, সবগুলোই ধারাবাহিক বক্তব্য, যেগুলো আসলে সাধারণত বলা হয়। তারা কি কোথাও থেকে কপি পেস্ট করেছে কিনা আমার আসলে ধারণা নেই। তবে একটা বিষয় আমার কাছে, যেটা অগ্রাধিকারের যে জায়গাটাতে, সেখানে একটা বিষয় আমার ভালো লেগেছে, যেটাতে আমি আসলে পছন্দ করেছি, সেটা হচ্ছে 14 নম্বরে যেই অগ্রাধিকারের কথা বলা হচ্ছে, 2030 সালের মধ্যে সম্পূর্ণ ভেজালমুক্ত, খাদ্য নিরাপদ এবং 3-0 ভিশন তারা পরিবেশ শূন্যতা, বর্জ্য শূন্যতা এবং বন্যা ঝুঁকি যে শূন্যতা, এইটা তারা করবেন। এই বিষয়টা আমার পজিটিভ লেগেছে। এই হচ্ছে জামাতের ইস্তিহার। তবে জামাতের ইস্তিহারের আরেকটা বিষয়, তারা ভেতরে যাওয়ার আগে ওই বিষয়সূচির মধ্যে পরেই তারা একটা ছবি দিয়েছেন। তারা হচ্ছে, আমি আপনাদেরকে ছবিটা একটু দেখাই, এখানে আবরারের ছবি আছে এবং হচ্ছে ওসমান হাদির ছবি আছে। এইগুলো হচ্ছে আসলে দ্বিচারিতা। আবরারকে যারা হত্যা করেছে, সেই হত্যাকারীদের পক্ষে আপনাদের শিশির মনির, জামাতের যেই আইনজীবীদের মধ্যে অন্যতম এবং জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, তিনি শিশির মনির, তিনি হচ্ছেন আবরার হত্যাকারীদের পক্ষে আইনজীবী ছিলেন। এবং ওসমান হাদির যে রাজনীতি এবং যে বক্তব্য আমরা ধারাবাহিকভাবে পেয়েছি, সেখানে কিন্তু আমরা জামাতের পক্ষে ওসমান হাদির কোনো খুব বেশি না, আমি জামাতের পক্ষে ওসমান হাদির কোনো বক্তব্য পাই নাই। আপনারা পেয়ে থাকলে আমাকে কমেন্টসে জানাবেন, গালাগাল না করে আমাকে ওইটা জানাবেন, আমিও একটু জেনে নিব ইনফরমেশনটা। কিন্তু আমি জামাতের পক্ষে ওসমান হাদির কোনো বক্তব্য পাইনি। বিএনপির সমালোচনা আমি ওসমান হাদিকে করতে দেখেছি, বিএনপি চাঁদাবাজি করেছে নানা বিষয়তে, বিএনপির সমালোচনা তিনি করেছেন, কিন্তু বিএনপির প্রশংসাও করেছেন। যেমনটা খালেদা জিয়ার প্রশংসা করেছেন, ওসমান হাদি বলেছেন যে সাইদি হত্যার পরে যেই গণহত্যা হয়েছে সেটা নিয়ে বেগম খালেদা জিয়া সেটার প্রতিবাদ করেছেন, এবং জিয়াউর রহমানের যে খাল খনন বিভিন্ন বিষয় নিয়ে হাদির যে পজিটিভ বক্তব্য, এবং তারেক রহমানকে নিয়েও তার পজিটিভ বক্তব্য আমি দেখেছি। তো সেই জায়গা থেকে আসলে এইভাবে তাকে জামাত বানানোর চেষ্টা করার যেই চেষ্টা, সেটা কিভাবে আপনারা দেখবেন সেই বিবেচনা আপনাদের উপর। আগামীকাল ভোট, এবং সেই ভোট দেওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। শুভকামনায়। বাংলাদেশ জিন্দাবাদ।